মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রেখে বিনিয়োগ বৃদ্ধি হবে নতুন অর্থবছরের মূলনীতির মূল চ্যালেঞ্জ। সুদহার কমানোর পরামর্শ অর্থনীতিবিদদের। মানি ফ্লো যখন প্রাইভেট সেক্টর ক্রেডিটগুলো যখন বেড়ে যাবে তখন আবার কর্মসংস্থান বেড়ে যাবে, আবার উৎপাদন বেড়ে যাবে, মানুষের কাজের পরিধি বেড়ে যাবে, অর্থনীতিতে একটা স্বস্তি চলে আসবে। কারফিউ প্রত্যাহার হওয়ায় স্বাভাবিক হচ্ছে গোপালগঞ্জের জনজীবন। শহরে খুলেছে দোকানপাট। ৮ মামলায় এ পর্যন্ত গ্রেপ্তার ৩২১ জন। রাজধানী ডিওএইচএসে ডাকাতি করে পালানোর সময় ৪ জন আটক। স্বর্ণালঙ্কার সহ মালামাল উদ্ধার, পালিয়ে গেছে আরও ৪ জন। জুলাই আন্দোলনের ১ বছর পরও মানিকগঞ্জে স্বীকৃতির গ্যাজেট নিয়ে বিতর্ক। গণহত্যার দ্রুত বিচার চান শহীদ ও আহতদের পরিবার। কুষ্টিয়ায় ৫০০ মিটার সেতুর সংস্কারে ৬৫ লাখ টাকা ব্যয়। ২ সপ্তাহেই পিচ উঠে খানাখন্দ। কর্মকর্তা ঠিকাদারের বিরুদ্ধে লুটপাটের অভিযোগ। ইসরায়েলি হামলায় ক্ষতিগ্রস্ত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পুনঃস্থাপন করেছে ইরান। ইউরোপীয় দেশগুলোর সঙ্গে পারমাণবিক আলোচনায় ফিরতে রাজি। শুভ সকাল, দেখছিলেন সংবাদ শিরোনামগুলো। আপনাদের সঙ্গে আছি আমি অতসী সেন। এবারে পুরো খবর। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থায় ফিরতে ঐকমত্য হলেও এর গঠন প্রক্রিয়া নিয়ে এখনও এক জায়গায় আসতে পারেনি রাজনৈতিক দলগুলো। বিবেচনায় নিয়ে নতুন প্রস্তাবনা দেবে ঐকমত্য কমিশন, যা মঙ্গলবার সুরাহা হবে বলে আশা করছেন ডক্টর আলী রিয়াজ। জুলাইয়ের মধ্যেই জাতীয় সনদ চূড়ান্ত করা সম্ভব হবে বলেও আশা জানান তিনি। আরও জানাচ্ছেন সাইফুল রিপন। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের দ্বিতীয় দফার পঞ্চদশ বৈঠকে আলোচনার নির্ধারিত বিষয় ছিল তত্ত্বাবধায়ক সরকার ও প্রধানমন্ত্রীর একাধিক পদে থাকার বিধান। দিনব্যাপী আলোচনা শেষে সংবাদ সম্মেলনে কথা বলেন জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ। খসড়া প্রস্তাবটি নিয়ে দলগতভাবে আলোচনা করে আগামীকাল আমাদেরকে মতামত জানাবেন। তারই পরিপ্রেক্ষিতে আমরা আশা করছি পরশুদিন আমরা এ বিষয়ে আমাদের কমিশনের অবস্থান বা একমত হওয়ার জায়গাটা বলতে পারব। তত্ত্বাবধায়ক সরকার গঠন নিয়ে দলীয় মতামত তুলে ধরেন রাজনৈতিক দলের নেতারা। সরকার দল ৩ জনের নাম প্রস্তাব করবেন, বিরোধী দলও ৩ জনের নাম প্রস্তাব করবেন এবং যারা সংসদে তৃতীয় হবেন তারাও আরো 2টি নাম প্রস্তাব করবেন। অর্থাৎ 8 জনের নামের মধ্য থেকে বাছাই কমিটি যে 5 জন থাকবেন তারা র্যাঙ্ক চয়েস পদ্ধতিতে ভোটিং করে মূলত সেখান থেকে প্রধান উপদেষ্টা চূড়ান্ত করবেন। এখানে কমিটি যাদেরকে দিয়ে হবে তাদের সকলকেই নিয়েই ভোটিং রাইটস তাদের থাকতে হবে, না হলে তো 2 দল আবার ভোট দিল তো প্রায় একই রকম হতে পারে। তো আমরা মনে করি যে থার্ড পার্টিও এখানে ভোটিং রাইটস এনজয় করা উচিত, কিন্তু নীতিগতভাবে আমরা ঐকমত্য না হলে পরের অপশনে চলে যাওয়ার পক্ষে। সেই পরের অপশন হচ্ছে আউটগোয়িং প্রথম সর্বশেষ আউটগোয়িং যিনি বিচারপতি সেটি। অন্যান্য পাওয়ার ফাংশন প্রায় আগের মতোই রাখা হয়েছে, যেমন 90 ডেজ এর বিধানের ক্ষেত্রে তত্ত্বাবধায়ক সরকারের ক্ষেত্রে একই রকম বিধান থাকবে। এই তত্ত্বাবধায়ক সরকারের বর্তমান যেটা 13 অ্যামেন্ডমেন্টের পজিশন আছে সেটার নাম কিন্তু হচ্ছে নিরপেক্ষ দল নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার। এখানে যদি কেউ এই নামটা অন্যরকম রাখতে চায়, সবাই যদি অ্যাকসেপ্ট করে সেটাও হবে। প্রধানমন্ত্রীর একাধিক পদে থাকার বিধান নিয়েও কথা বলেন তারা। বিকল্প তৈরি হওয়ার প্রক্রিয়াটা কি, সেই প্রক্রিয়াটা যদি আমরা বন্ধ করে ফেলি, সেই বন্ধ করাটা যেন না হয় সেজন্য আমাদের প্রস্তাব হচ্ছে একই সাথে দলের প্রধান এবং প্রধানমন্ত্রী এবং সংসদের সংসদীয় লিডার আলাদা ব্যক্তি হবেন। একটি হচ্ছে প্রধানমন্ত্রী আর একটা হচ্ছে লিডার অব দি হাউস। এই দুটার কাছাকাছি দায়িত্ব। এখানে যদি ডিভিশন হয়ে যায় তাহলে মাঝে মধ্যে অচল অবস্থা তৈরি হয়ে যেতে পারে। টু বি প্র্যাকটিক্যাল, প্রধানমন্ত্রী এবং লিডার অব দি হাউস দুটাতেই একজন ব্যক্তি থাকতে পারবেন। দলীয় প্রধান যে সবসময় প্রধানমন্ত্রীর পদ অলঙ্কৃত করবেন এমন তো কথা নয়। পার্লামেন্টারি পার্টিতে ডিসাইড হবেন কোন এমপি প্রধানমন্ত্রী হবেন, কিন্তু অপশনটা থাকা ভালো, তার ডেমোক্রেটিক রাইটটা যাতে ক্ষুণ্ণ না হয়। যে ব্যক্তি দলীয় প্রধান হন তার যাতে রাইটটাও ক্ষুণ্ণ থাকে যে তিনি ইচ্ছা করলে প্রধানমন্ত্রী পদ নিতে পারেন। সংসদের উচ্চ কক্ষের বিষয়ে দ্রুতই সিদ্ধান্ত জানানো হবে বলেও জানিয়েছে জাতীয় ঐকমত্য কমিশন। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। স্বাধীনতার পক্ষ বা বিপক্ষকে অস্ত্র বানিয়ে বিভেদ তৈরি করতে চাই না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। বলেন, ৭১-এর চেতনা বিক্রির মতো ২৪-এর চেতনা বিক্রি করে কেউ সুবিধা নেবে সেটি হতে দেওয়া হবে না। রোববার ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিসি অডিটোরিয়ামে স্ফুলিঙ্গ থেকে দাবানল অভ্যুত্থানের অজানা অধ্যায় বইয়ের মোড়ক উন্মোচন আলোচনা সভায় এসব কথা বলে তিনি। সাদ আহমেদের রিপোর্ট।
রোববার সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি অডিটোরিয়ামে স্ফুলিঙ্গ থেকে দাবানল অভ্যুত্থানের অজানা অধ্যায় বইয়ের মোড়ক উন্মোচন ও আলোচনা সভায় অংশ নেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। উপস্থিত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপদেষ্টা ডক্টর মাহাদি আমিন। অনুষ্ঠানে সালাউদ্দিন আহমদ বলেন, শহীদদের রক্তের ঋণ পরিশোধ করতে হবে সুশৃঙ্খল বাংলাদেশ বিনির্মাণের মধ্য দিয়ে। বিদেশে বাংলাদেশের বন্ধু থাকবে, তবে কোনো প্রভু থাকবে না। সার্বভৌমত্ব প্রশ্নে সবাইকে এক থাকার আহ্বানও জানান তিনি। যারা শহীদ হয়েছে তারা তো আর আমাদের মাঝে ফেরত আসবে না, কিন্তু তাদের রক্তের ঋণ আমরা পরিশোধ করতে হবে একটি শক্তিশালী গণতান্ত্রিক বৈষম্যহীন রাষ্ট্র বিনির্মাণের মধ্য দিয়ে। সেজন্য সবার আগে বাংলাদেশ থাকবে, আমাদের কোনো বিদেশি প্রভু থাকবে না, আমাদের বন্ধু থাকবে বিদেশে, কখনো কোনোদিন প্রভু থাকবে না। এ সময় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপদেষ্টা ডক্টর মাহাদি আমিন বলেন, এই মুহূর্তে বাংলাদেশের সবচেয়ে বড় সংস্কার হবে নির্বাচন। আজকে যে এক দফার কথা আমরা বলি, সবার আগে সে এক দফা কিন্তু 16 জুলাই রাতে যিনি আবু সাঈদ এবং ওয়াসিম আকরাম শহীদ হয়েছিলেন, তারপরে আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান যেমন তারেক রহমানই দিয়েছিলেন। ওনার ডাকে বাংলাদেশের সকল স্তরের সকল শ্রেণী পেশার মানুষ এক হয়ে ফ্যাসিবাদী শেখ হাসিনার বিরুদ্ধে ধাপে ধাপে রাজপথে নেমে এসেছিল। জুলাই গণ অভ্যুত্থানের প্রকৃত ইতিহাস জাতির সামনে তুলে ধরতে এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার আহ্বানও জানান বক্তারা। বড় বিদ্যাপীঠে আপনারা রয়েছেন। সাদ আহমেদ, দেশ টিভি, ঢাকা। কারফিউ 144 ধারার ধকল কাটিয়ে গোপালগঞ্জে স্বাভাবিক হতে শুরু করেছে জনজীবন। সোমবার সকাল থেকেই স্বাভাবিক নিয়মে চলাচল করছে বিভিন্ন ধরনের যানবাহন। শহরে খুলেছে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান, জীবিকার খোঁজে বেরিয়েছেন মানুষ। অফিস, আদালত ও শিক্ষা প্রতিষ্ঠানে বাড়ছে মানুষের উপস্থিতি। তারপরেও শহর ও গ্রামের মানুষের মধ্যে রয়ে গেছে গ্রেপ্তার আতঙ্ক। 16 জুলাই এনসিপির কর্মসূচিকে ঘিরে সহিংসতার পর কয়েক দফা জারি করা 144 ধারা ও কারফিউ তুলে নেওয়া হয়েছে রবিবার রাত 8টায়। সম্প্রতি সময়ে ঘটে যাওয়া ঘটনাগুলোতে এই পর্যন্ত মামলা হয়েছে 8টি। এসব মামলায় আসামির সংখ্যা 8,408 জন। গ্রেপ্তার করা হয়েছে 321 জনকে। দর্শক, গোপালগঞ্জের সার্বিক পরিস্থিতি জানাতে আমাদের সাথে সরাসরি যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী জাবেরুল ইসলাম। আমরা তার কাছ থেকে গোপালগঞ্জের পরিস্থিতি জানবার চেষ্টা করব। জাবেরুল, আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন। জাবেরুল, শহরের পরিস্থিতি কি দেখছেন? গণগ্রেপ্তারের অভিযোগ রয়েছে কিনা এবং সর্বশেষ কি তথ্য রয়েছে আপনার কাছে আমাদের জানাবেন। অতসী, আপনি জানেন যে এনসিপির পদযাত্রাকে ঘিরে গোপালগঞ্জে উদ্ভূত পরিস্থিতি সৃষ্টি হয়। এই উদ্ভূত পরিস্থিতি সামাল দিতে জেলা প্রশাসনের পক্ষ থেকে জারি করা হয় কারফিউ। সর্বশেষ গতকাল সকাল 8টা পর্যন্ত কারফিউ থাকার পরে সকাল 8টা থেকে সকাল 6টা থেকে রাত 8টা পর্যন্ত জারি করা হয় 144 ধারা। এই 144 ধারা শেষ হওয়ার পরে জেলা প্রশাসন থেকে গোপালগঞ্জে জারি থাকা সকল প্রকার কারফিউ এবং 144 ধারা বাতিল করে। আর এই কারফিউ এবং 144 ধারা বাতিলে জনমনে এসেছে ব্যাপক শান্তি। তবে শহরে এখন পর্যন্ত যে স্বাভাবিক জীবন, একেবারেই স্বাভাবিক জীবনে এখনো ফিরতে পারে নাই গোপালগঞ্জ শহর। সাধারণ যে সকল দোকানদার রয়েছেন তাদের সাথে কথা বলেছি, তারা যেমনটি বলছিলেন যে আসলে এই সাধারণ মানুষের মনে যে ভীতি কাজ করছে, গ্রেপ্তার আতঙ্ক কাজ করছে, এই কারণে আসলে ক্রেতা সমাগমটা অনেকটাই কম মনে করছেন তারা। এছাড়া যদি একটু মামলার বিষয়ে বলি, গোপালগঞ্জে যে ঘটনাটি ঘটেছে, এই ঘটনায় 8টি মামলা হয়েছে। গোপালগঞ্জে যে প্রথম 4 জন ঘটনাস্থলে মারা গিয়েছিল গুলিবিদ্ধ হয়ে, এই ঘটনায় 4টি মামলা হয়েছে। এটি পুলিশ নিহতদের পক্ষে বাদী হয়ে এই মামলাগুলো দায়ের করেছেন এবং আর পুলিশ বাদী হয়ে অন্য 4টি এই যে সংঘর্ষের ঘটনা ঘটেছিল এই ঘটনাগুলোতে 4টি মামলা করেছে। এই মূলত এই 8টি মামলা হয়েছে গোপালগঞ্জে। এই 8টি মামলায় এখন পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছে 321 জনকে এবং আসামি রয়েছে প্রায় 8,500-এর মতো। এই ছিল আমার কাছে গোপালগঞ্জ থেকে সর্বশেষ। জাবিরুল, ধন্যবাদ আপনাকে। দর্শক, গোপালগঞ্জে কারফিউ প্রত্যাহারের পর বর্তমানে আসলে জনজীবনের কি অবস্থা সেই সকল সম্পর্কে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী।
চলতি মাসের শেষ দিকে প্রকাশ করা হবে নতুন অর্থবছরের প্রথম মুদ্রানীতি। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রেখে বিনিয়োগ বৃদ্ধি হবে এবারের মূল চ্যালেঞ্জ। বিনিয়োগ ছাড়া কর্মসংস্থান বাড়বে না এখানে, তাই সংকোচনমূলক ধারা থেকে বেরিয়ে বিনিয়োগ বান্ধব মুদ্রানীতি প্রণয়ন করতে হবে। এজন্য মুদ্রানীতিতে নীতি সুদ হার কমানোর পরামর্শ অর্থনীতিবিদদের। বিস্তারিত মোহাম্মদ আলাউদ্দিনের প্রতিবেদনে। অর্থনীতিতে বড় মাথা ব্যথার কারণ মূল্যস্ফীতি। এর ফলে সবচেয়ে বেশি বেকায়দায় পড়ে নিম্ন আয়ের মানুষ। যদিও নীতি সুদ হার বাড়িয়ে মূল্যস্ফীতি খানিকটা নিয়ন্ত্রণে আনতে সফল হয়েছে বাংলাদেশ ব্যাংক। 1 বছরের ব্যবধানে 2 অঙ্কের ঘর থেকে নেমে এসেছে 8.5% ঘরে। মূল্যস্ফীতি কমলেও নীতি সুদ হার বৃদ্ধির প্রভাব পড়েছে বিনিয়োগে। বেসরকারি খাতের বিনিয়োগে প্রবৃদ্ধি কমে দাঁড়িয়েছে 7.5%-এর নিচে, যা লক্ষ্যমাত্রা থেকে অন্তত 2.5% কম। বর্তমান পরিস্থিতিতে বিনিয়োগ বাড়াতে হলে সংকোচনমূলক মুদ্রানীতি থেকে বেরিয়ে নমনীয় মুদ্রানীতি প্রণয়নের পরামর্শ দিয়েছেন অর্থনীতিবিদ মাজেদুল হক। অর্থনীতি এটা চাচ্ছে যে আমার নীতি সুধার কমে যাক, কারণ নীতি সুধার কমে গেলে আপনার মানি ফ্লো যখন প্রাইভেট সেক্টর ক্রেডিটগুলো যখন বেড়ে যাবে, তখন আবার কর্মসংস্থান বেড়ে যাবে, আবার উৎপাদন বেড়ে যাবে, মানুষের কাজের পরিধি বেড়ে যাবে, অর্থনীতিতে একটা স্বস্তি চলে আসবে। তিনি আরো বলেন, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রাখতে মুদ্রানীতি সহ সংশ্লিষ্ট সব নীতির মধ্যে সমন্বয় ঘটাতে হবে। প্রত্যেকটা অর্থনীতিতে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করার জন্য যে পলিসিগুলো সমন্বয় থাকতে হবে, যে পলিসিগুলোর ভিতরে সেটা হচ্ছে রাজস্ব নীতি, বাজার নীতি, মুদ্রানীতি এবং দ্রব্যের চাহিদা এবং যোগান। আর আর্থিক খাতের স্থিতিশীলতা বজায় রাখতে বাস্তবমুখী মুদ্রানীতির কোনো বিকল্প নেই বলেও জানান তিনি। মোহাম্মদ আলাউদ্দিন, দেশ টিভি, ঢাকা। রাজধানীর মিরপুর ডিওজেসে একটি বাসায় ডাকাতি করে পালানোর সময় 4 জনকে আটক করে পুলিশে দিয়েছে নিরাপত্তা কর্মীরা। এ সময় তাদের কাছ থেকে স্বর্ণালংকার, মোবাইল ফোন সহ বিভিন্ন সামগ্রী উদ্ধার করা হয়। তবে জড়িত থাকা আরও 4 জন পালিয়ে গেছেন। এইচএমএল এর রিপোর্ট। স্বামীর মৃত্যুর পর থেকে এক ছেলে এক মেয়েকে নিয়ে জীবনযাপন করছিলেন এই নারী। 3 মাস ধরে বসবাস করছেন রাজধানী ডিওএইচএস এর একটি ভবনে। অসুস্থ ছেলেকে নিয়ে ধানমন্ডি একটি হাসপাতালে থাকার সময় রোববার বিকেলে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য পরিচয়ে জোর করে তার বাসায় ঢোকেন কয়েকজন ব্যক্তি। সে সময় বাসায় ছিলেন তার মেয়ে ও গৃহকর্মী। আমার কাজের মেয়েটা গেট খোলার পরে ওরা মানে গেট খুলে একটু খালি ও দেখতে গেছে জাস্ট যে কে আসছে, তো ওরা ধাক্কা দিয়ে জোর করে ঢুকে গেছে যে আমরা ডিফেন্সের লোক। লুটপাট শেষে পালানোর সময় ডিওএইচএস এর গেটে নিরাপত্তা রক্ষীদের হাতে ধরা পড়েন অভিযুক্ত 4 জন। মিরপুর জোনের এডিসি জানান, গ্রেপ্তারকৃত 4 জনের মধ্যে 2 জন আইন শৃঙ্খলা বাহিনীর সাবেক সদস্য। আটক ব্যক্তিদের কাছ থেকে 5টি মুঠোফোন, স্বর্ণালংকার, ল্যাপটপ, কিছু প্রসাধনী সামগ্রী ও ইয়াবা উদ্ধার করা হয়েছে। সেনাবাহিনীর সাবেক একজন লেফটেন্যান্ট, একজন সাবেক কর্পোরাল, 2 জন সাবেক সৈনিক, 2 জন সাধারণ লোক এবং একজন ড্রাইভার এবং একজন সোর্স, এই 8 জন মিলে সেই বাসায় তারা যায়। যাওয়ার পরে সেই বাসায় গিয়ে তারা সেই ধরনের যে পরিমাণে মাদক বা অর্থ সোনাদানার কথা তারা সোর্স মারফত জানতে পেরেছিল, সেই বাসায় গিয়ে সে ধরনের কিছুই পায়নি। না পাওয়াতে তারা সেইখান থেকে যা পেয়েছে বাসায় সেগুলোই নিয়ে কিছু মোবাইল, অল্প কিছু সোনাদানা এগুলো বা ল্যাপটপ এগুলো নিয়ে তারা বাসা থেকে বের হয়ে যায়। এই ঘটনায় জড়িত থাকা আরো 4 জন পালিয়ে গেছে। তাদের গ্রেপ্তারের অভিযান চলছে ও থানায় মামলার প্রক্রিয়াধীন। এইচএমএল, দেশ টিভি, ঢাকা। দর্শক, অটোরিকশার কারণে কক্সবাজার শহরের সড়কগুলোতে লেগে থাকে যানজট। সেখানকার পরিস্থিতি জানাতে সরাসরি যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী আব্দুর রহমান। আমরা তার কাছ থেকে সেখানকার পরিস্থিতি জানবার চেষ্টা করব। আব্দুর রহমান, আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন। যানজট নিরসনে কি উদ্যোগ নিয়েছে? অটোসি, আপনি যেমনটি জানাচ্ছিলেন, কক্সবাজার ছোট পৌরসভা শহর, এখানে বৈধ প্রায় 5000 টমটম রয়েছে এবং এই সময়ের মধ্যে কক্সবাজার শহরে আবারও নতুন করে 1200 টমটম লাইসেন্স দেওয়ার জন্য যদিও নির্বাচিত পৌর মেয়র নেই, প্রশাসক সহ পৌরসভার অসাধু কর্মকর্তারা এটার জন্য তোড়জোড় লেগেছে। বিশেষ করে এখানে ছাত্র নেতা সহ বিভিন্ন ধরনের সাংবাদিক বিভিন্ন নামে বেনামে নতুন করে আরও 1200 টমটম লাইসেন্স দেওয়ার জন্য তৎপরতা শুরু করেছে। যদিও
এই শহরের যেই সীমানা রয়েছে পর্যটকদের জন্য চলাচলের যে যাতায়াতের ব্যবস্থা রয়েছে এটি খুবই নাজুক পরিস্থিতি হয় যখন পর্যটন মৌসুম শুরু হয়। এখানে কিন্তু মানুষ হাঁটার সেই টমটমের সংখ্যাটা বা অটোরিক্সার সংখ্যাটা বেশি বলে অনেকে জানিয়েছে। এবং এই শহরে যেহেতু রোহিঙ্গা অধ্যুষিত শহর, এখানে দক্ষ এবং অদক্ষ বিভিন্ন ধরনের চালকের কারণে এখানে নানা ধরনের দুর্ঘটনা ঘটে এবং বিভিন্ন সময় ওড়না পেঁচিয়ে এবং বিভিন্ন ধরনের দুর্ঘটনা ঘটে, অনেক প্রাণহানি ঘটেছে। কিন্তু পৌর প্রশাসক সহ যারা রয়েছে তারা বলেছেন যে এখানে এটা আগে থেকে একটি সিস্টেমের কারণে নতুন করে টমটম লাইসেন্স দেওয়ার যে একটি তৎপরতা রয়েছে এটা তারা যদি দেয় তাহলে এখানে প্রায় 5 থেকে 6 হাজারের টমটমের সংখ্যা হবে এবং এই শহরের পর্যটকদের জন্য এটি একটি বড় ধরনের তাদের ভোগান্তি হবে বলে মনে করি। এবং বিশেষ করে সাধারণ জনগণ যারা রয়েছে এবং তাদের যেই চলাফেরার অবস্থান সেটিও খুব নাজুক একটি পরিস্থিতি। এখানে যদি পর্যটন শহরের উপযোগী কোনো বাহন দেওয়া হয় এবং এখান থেকে যদি টমটম লাইসেন্স যেগুলো আছে এগুলো নিয়ন্ত্রণ করা না হয় তাহলে এই ধরনের অদক্ষ এবং রোহিঙ্গা চালকদের কারণে কিন্তু এখানে পর্যটকদের নানা ধরনের চিন্তায় শিকার হয় এবং এখানে নানা ধরনের অপকর্ম এবং দুর্ঘটনাগুলো লেগেই থাকে। এবং আপনি আরেকটা বিষয় যেটা হলো যে কক্সবাজারের সহ সারা বাংলাদেশে কিন্তু নির্বাচিত কোনো সরকার নাই, কিন্তু এখন এই সময়ে এসে তারা নানা ধরনের অপ্রকৃতিকর এবং কিছু অসাধু কর্মকর্তা এবং কিছু টাকা পয়সা হাতিয়ে নেওয়ার জন্য তারা এই লাইসেন্সগুলোতে চলে স্থানীয় ভুক্তভোগীরা আমাদের কাছে অভিযোগ করেছে। আরেকটা বিষয় সেটি হলো যে এই শহরের দূরত্ব কিন্তু 2.5 থেকে 3 কিলোমিটার। এই 3 কিলোমিটারে যদি 6 থেকে 7 হাজার টমটমের লাইসেন্স দেওয়া হয় এবং এখানে যেই অপরিকল্পিত নগরায়নের ফলে একদিকে নষ্ট হচ্ছে পরিবেশ এবং বিদ্যুতের সহ এবং বেড়ে যাচ্ছে দুর্ঘটনা এবং এখানে যে দিন দিন যে অপহরণ সহ যে নানা দুর্ঘটনাগুলো ঘটে এখানে কিন্তু এই অদক্ষ এবং অপরিচয় লোকজনের কারণে হয় বলে স্থানীয় জনগণ এবং পর্যটকরা অভিযোগ করেছেন। এবং স্থানীয় প্রশাসন এবং জেলা প্রশাসন সহ সকলে জোর দাবি জানিয়েছেন যেন এই ধরনের যেই তৎপরতা শুরু করেছে এটা তো অনতিবিলম্ব বন্ধ করা না হয়, তাহলে দিন দিন পর্যটন শহরের যেই সৌন্দর্য রয়েছে এবং পর্যটন শহরের যেই একটি সুনাম খ্যাতি রয়েছে সেটি নষ্ট হয়ে যাবে। কারণ পর্যটন শহরের পর্যটকদের জন্য নির্দিষ্ট পরিবেশ বান্ধব যানবাহন দরকার। এটাই ছিল অটিশ আমার কাছে সর্বশেষ কক্সবাজার থেকে। আব্দুর রহমান, ধন্যবাদ আপনাকে। দর্শক, অটোরিকশার কারণে কক্সবাজার শহরে যে যানজট সৃষ্টি হয়েছে সেই নিয়ে বিস্তারিত জানাচ্ছিলেন আমাদের সহকর্মী। গাজীপুরে মাত্র 3 ঘন্টার ব্যবধানে 2 ব্যক্তি হত্যার শিকার হয়েছে। নিহতদের একজন আরিফ হোসেন, যিনি কাপাসিয়ার একটি স্কুলের দপ্তরে ছিলেন, এবং অপরজন রফিকুল ইসলাম, যিনি গাজীপুর ফিড মিলে সহকারী হিসাব রক্ষক হিসেবে কর্মরত ছিলেন। রোববার দুপুর 12:30টার দিকে স্কুল চলাকালীন সময়ে বাইরে চা দোকানে বসে থাকাকালে আরিফ হোসেনকে পূর্ব বিরোধের জেরে সিএনজি চালক আসাদুল্লাহ ছুরিকাঘাত করে হত্যা করে। স্থানীয়রা তাকে আটক করে পুলিশে সোপর্দ করেছে। অপরদিকে বিকেলে রফিকুল ইসলামের ভাড়া বাসা থেকে তার রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়। পুলিশ ধারণা করছে তাকে ধারালো অস্ত্র ও বালিশ চাপা দিয়ে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। 2টি মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুলিশ 2টি হত্যাকাণ্ডেরই তদন্ত করছে। দিনাজপুরে চা দোকানে কথা কাটাকাটির জেরে পুলিশ সদস্য মোহাম্মদ রায়হান হোসেনকে ছুরিকাঘাত করে আহত করেছে এক মাদক ব্যবসায়ী। রোববার বিকেলে কাচারি রেলঘুমাটি লাইনপাড় এলাকায় এই ঘটনা ঘটে। দিনাজপুর সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল হালিম জানান, পুলিশ সদস্য মোহাম্মদ রায়হান হোসেন শহরের কাচারি রেলঘুমটি লাইনপাড় এলাকায় একটি দোকানে বসে চা পান করছিলেন। এ সময় কথা কাটাকাটির এক পর্যায়ে রাজু উত্তেজিত হয়ে তার সঙ্গে থাকা ছুরি দিয়ে পুলিশ সদস্যকে আঘাত করে। এতে পুলিশ সদস্য আহত হন। পরবর্তীতে তাকে পুলিশ লাইন হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। সামান্য একটা কথা নিয়ে বাকবিতণ্ডা, এই পর্যায়ে সে উত্তেজিত হয়ে আমাদের সেই পুলিশ সদস্যের উপরে চাকু দিয়ে হামলা করে এবং তাকে আহত করে। তো আমরা ঘটনা শুনতে পেয়ে সাথে সাথে আমাদের পুলিশ অফিসার সেখানে গিয়ে তাকে আমরা রেস্কিউ করি এবং এই যে আক্রমণ যে করেছে এই ছেলেটিকেও আমরা গ্রেফতার করতে সক্ষম হই। জুলাই অভ্যুত্থানে মাদ্রাসার শিক্ষার্থীদের অবদান ছিল অবিস্মরণীয়। গুলির সামনে বুক পেতে শহীদ হয়েছিলেন অনেকে। বিশেষ করে রাজধানীর যাত্রাবাড়ি এলাকার সড়ক মাদ্রাসা শিক্ষার্থীদের রক্তে লাল হয়েছিল। সেই আত্মত্যাগকে স্মরণে আজ রাষ্ট্রীয়ভাবে পালিত হতে যাচ্ছে মাদ্রাসা রেজিস্ট্যান্স ডে।
সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়, শিক্ষা মন্ত্রণালয় এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে দিবসটি পালিত হবে। যাত্রাবাড়ির ইবনে সিনা হাসপাতাল সংলগ্ন রাজপথে চলছে অনুষ্ঠানটির আয়োজনের জোর প্রস্তুতি। অনুষ্ঠানে রাষ্ট্রীয় অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সরকারের শিক্ষা উপদেষ্টা ডক্টর CR আবরার। বিকেলে ৩টা থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হবে দিবসটির কর্মসূচি, চলবে রাত 11টা পর্যন্ত। অনুষ্ঠানে থাকবে শহীদ পরিবারের স্মৃতিচারণ, আহতদের অভিজ্ঞতা এবং ফ্যাসিবাদ বিরোধী ছাত্র আন্দোলনের প্রামাণ্য গল্প। প্রদর্শিত হবে দুটি প্রামাণ্য তথ্যচিত্র, ৩৬শে জুলাই ও সাদা জব্বা লাল রক্ত। আরও থাকবে ড্রোন শো। মানিকগঞ্জে জুলাই আন্দোলনের 1 বছর পেরিয়ে গেলেও এখনো ধরা ছোঁয়ার বাইরে অস্ত্রধারীরা। বিচার ও স্বীকৃতির গ্যাজেট প্রকাশ নিয়েও তৈরি হয়েছে বিতর্ক। ছাত্র জনতা হত্যার বিচার দ্রুত দেখতে চায় শহীদ ও আহতদের পরিবার। মানিকগঞ্জ থেকে সহকর্মী আব্দুল আলিমের পাঠানো তথ্য ছবিতে জানাচ্ছেন ফারজানা আফরোজ টুম্পা। 18 জুলাই মানিকগঞ্জের খালপাড় এলাকায় শান্তিপূর্ণ ছাত্র মিছিলে আওয়ামী লীগের সশস্ত্র হামলায় শতাধিক শিক্ষার্থী আহত হন। এরপর 4 আগস্ট বাসস্ট্যান্ড এলাকায় পুলিশের সঙ্গে সংঘর্ষে প্রকাশ্যে ছাত্রলীগ যুবলীগের গুলিতে বহু শিক্ষার্থী আহত ও গুলিবিদ্ধ হন। সরকার পতনের মধ্য দিয়ে আন্দোলন সফল হলেও এখনো গ্রেপ্তার হয়নি হামলায় জড়িতরা। প্রায় 1000-এর বেশি নেতাকর্মীর বিরুদ্ধে মামলা হলেও গ্রেপ্তার হয়েছে হাতে গোনা কয়েকজন। আন্দোলনে আহতদের সরকারি গ্যাজেট প্রকাশ নিয়েও শুরু হয়েছে নতুন বিতর্ক। জেলা প্রশাসনের তথ্য মতে 125 জনের তালিকা থেকে গ্যাজেটভুক্ত করা হয়েছে 105 জনকে। প্রকৃত যোদ্ধারা ক্ষোভ জানিয়ে বলেন, জীবনের ঝুঁকি নিয়ে যারা লড়েছেন তারা সুবিধা পাচ্ছে না, অথচ এই আন্দোলনে ছিল না এমন কিছু সুবিধাভোগী আন্দোলনের ফল ভোগ করছে। এখানে সাধারণ শিক্ষার্থীদের উপর বর্বরচিত যেই নৃশংস যেই অত্যাচারটা করা হয়েছিল, তাদের যে জখম করা হয়েছিল, সেই জুয়েলকে কিন্তু এখনো কিন্তু পুলিশ কিন্তু আটক করতে পারেনি। সেটা আমাদের জন্য লজ্জার। ত্যাগের মাধ্যমে আমরা এই নতুন করে অভ্যুত্থানের পরে সুন্দরভাবে চলার একটা স্বাধীনতা পেয়েছি, অথচ তাদেরকে গ্যাজেটের মধ্যে আমরা তাদের নাম দেখতে পাই না। জেলা কমিটির তালিকার মধ্যেও তাদেরকে আমরা অন্তর্ভুক্ত এমন খুবই অল্প সংখ্যক লোকের নাম দেখছি। আমরা দেখতে পেয়েছি যে ছাত্রলীগের নাম ঢুকেছে, আহতদের মধ্যে অনেকের নাম এই জায়গায় প্রবেশ হয় নাই। বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে উল্লেখ করে অস্ত্র উদ্ধার ও দোষীদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে জানায় পুলিশ। অস্ত্র ব্যবহার হয়েছে, আমরা শনাক্ত করেছি তারা ব্যবহার করেছে, কিন্তু আমরা এখন আগ্নেয়াস্ত্র উদ্ধার করতে পারিনি। আমাদের উদ্ধার অভিযান এবং চলমান রয়েছে। তৎকালীন সময় যারা দেশীয় অস্ত্র ব্যবহার করে উল্লেখযোগ্য আমরা অভিযুক্তদের আমরা গ্রেফতার করেছি। বাদ পড়া যোদ্ধাদের নাম যুক্ত করতে চেষ্টা চলছে জানিয়ে সার্ভার খুলে দিলেই সিভিল সার্জন সহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের মাধ্যমে বিষয়টি সমাধান করা হবে জানান জেলা প্রশাসক। যারা আহত হয়েছে তারা সার্ভার খুলে দিলে হয়তো সিভিল সার্জন দপ্তরের মাধ্যমে ওনারা এন্ট্রি হয়ে গেলে হয়তো গেজেটের সামনে আসবে। এগুলো নিয়ে আমরা কিন্তু রেগুলার চেষ্টা করতেছি। দ্রুত জড়িতদের শাস্তির আওতায় আনা সহ প্রকৃত যোদ্ধাদের স্বীকৃতি নিশ্চিতের দাবি আহত পরিবার এবং সাধারণের। ফারজানা আফরোজ টুম্পা, নিউজ ডেস্ক, দেশ টিভি। জয়পুরহাটের খেতলালের হপ্পির ভাতা ডিও দাখিল মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপার আব্দুল মান্নানের স্বেচ্ছাচারিতা ও গাফিলতিতে 10 মাস ধরে বেতন পাচ্ছেন না 2 শিক্ষক। স্থানীয় কোন্দলের কারণে গত 2 মাস ধরে বেতন পাচ্ছেন না আরও 16 শিক্ষক কর্মচারী। এতে মানবেতর জীবনযাপন করছেন ভুক্তভোগীরা। দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা। মাদ্রাসার সভাপতি ও ইউনো সমাধানের আশ্বাস দিয়েছেন। সহকর্মী রেজাউল করিম রেজার পাঠানো তথ্য ছবিতে জানাচ্ছেন অঙ্কন চৌধুরী। জয়পুরহাটের খেতলাল উপজেলার হেপ্পিরহাট ডিইউ দাখিল মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপার আব্দুল মান্নানের স্বেচ্ছাচারিতায় গত 10 মাস ধরে বেতন পাচ্ছেন না এমপিওভুক্ত শিক্ষক আবুল খায়ের ও ল্যাব অ্যাসিস্ট্যান্ট রুবিনা আক্তার। ভুক্তভোগীদের অভিযোগ, কোনো আইনি জটিলতা না থাকলেও নানা অজুহাতে তাদের বেতন বিলে স্বাক্ষর করছেন না ভারপ্রাপ্ত মাদ্রাসা সুপার। ব্যক্তি আক্রোশে আরো 16 জন শিক্ষক ও কর্মচারীর বিল আটকে রেখেছেন তিনি। ফলে গত 2 মাস ধরে তারা বেতন পাচ্ছেন না। এতে ব্যাহত হচ্ছে শিক্ষা কার্যক্রম ও ভোগান্তিতে ভুক্তভোগীরা। আমরা বিল পাচ্ছি না, 10 মাস থেকে আমি কোনো বিল পাইনি।
আমাদের ভারপ্রাপ্ত মোহাম্মদ আব্দুল মান্নানের উপর এই দায়িত্ব, কিন্তু আমাদের ভারপ্রাপ্ত প্রধান কোনো সহযোগিতায় আমাদের করতেছে না। ছোট তারা আর হোপ ওরা দুই গ্রামের ওরা কন্দল কাটিল, ওদের গন্ডগোল মাঝখানে আমি বলির শিকার হয়েছি। 4/6/2025 লিখিতভাবে তাকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা বলা সত্ত্বেও উনি কেন বিল দিচ্ছেন না, এটা আমার বোধগম্যের বাহিরে। এমপি হতে তাদের বেতন ডিজি মহোদয় ছেড়ে দিয়েছে, তা আমরা কেন তারা পাবেন না? দীর্ঘদিন যাবত এখানে তারা কর্মরত অবস্থায় আছেন এবং 10 মাস যাবত তারা বেতন পাচ্ছেন না। মাদ্রাসা সুপার বিল দাখিল না করায় বেতন দেওয়া সম্ভব হয়নি বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার ও মাদ্রাসা সভাপতি। আইনগত কোনো এখানে বাধা নেই। এখন পর্যন্ত আমাদের হোপহাট মাদ্রাসায় ভারপ্রাপ্ত সুপার আছেন, তার কর্তৃক এখন পর্যন্ত কোনো বিল দাখিল হয়নি, যে কারণে এখন পর্যন্ত আমরা বিলটা দিতে পারিনি। বেতন বিলে স্বাক্ষর না করার বিষয়ে কোনো সদুত্তর দিতে পারেনি ভারপ্রাপ্ত সুপার। নিষেধাজ্ঞা এগুলা আমি কোনো কিছু আমি পাইনি, আমার পূর্বে স্যার পাইছি কিনা জানি না, আমি এটা ব্যাপারে বলা আমার এখন নার্ভাস। ক্ষুব্ধ ও হতাশ ভুক্তভোগীরা দ্রুত ব্যবস্থা নিয়ে শিক্ষা কার্যক্রম সচলের দাবি জানিয়েছেন। অঙ্কন চৌধুরী, নিউজ ডেস্ক, দেশ টিভি। 500 মিটার দৈর্ঘ্যের একটি সেতুর কয়েকটি খানাখন্দ ও পিলার সংস্কার বাবদ 65 লাখ টাকা ব্যয় দেখিয়েছে কুষ্টিয়ার সড়ক বিভাগ, যার কাজ শেষ করার 10 দিনের মধ্যেই পিচ উঠে সৃষ্টি হচ্ছে ছোট বড় খানাখন্দের। সেতুটি ফিরেছে পূর্বের রূপে। স্থানীয়দের অভিযোগ, সড়ক বিভাগের কর্মকর্তা ও ঠিকাদারের যোগ সাজশে সংস্কারের নামে লুটপাট হয়েছে। ইরফান রানার ক্যামেরায় কুষ্টিয়া থেকে নাহিদ হাসান তিতাসের রিপোর্ট। কুষ্টিয়ার গড়াই নদীর উপর অবস্থিত সৈয়দ মাসুদ রুমি সেতু চলতি মাসের প্রথম সপ্তাহে 500 মিটার দৈর্ঘ্যের এ সেতুটির সংস্কার কাজ মাসুদ করিম এন্টারপ্রাইজ নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের মাধ্যমে শেষ করে সড়ক বিভাগ। পিচ দিয়ে সংস্কার করা হয় সেতুটিতে সৃষ্টি হওয়া ছোট বড় গর্ত, তৈরি করা হয় ভেঙে যাওয়া সেতুর সাইডে থাকা কয়েকটি নিরাপত্তা পিলারও, যে কাজে সড়ক বিভাগ ব্যয় দেখিয়েছে 65 লক্ষ টাকা। তবে এ কাজ টেকেনি 10 দিনও। সেতুটি ফিরেছে খানাখন্দে ভরা পূর্বের রূপে। মানে রাস্তা 2 দিন করে, 2 দিন পরে আবার পেঁয়াজ মাটি যা তাই হয়ে যায়, রাস্তার ঢালাই ভেঙে যায়, ঢালাইটা ক্লিয়ার করে না। এটা 2 নম্বর যে কিভাবে যে টাকা দেয় আর কিভাবে নিয়ে যায় কেউ বলতেই পারে না। মানে যে কোনো যানবাহন চলাচলের জন্য খুবই ক্ষতি এবং যে কোনো মুহূর্তে দুর্ঘটনা করে মানুষের জীবনের মানে একটা হুমকির মুখীন হতে পারে। স্যাম্পল কাজ হয় যে ইটুটুক ভেঙে গেছে, তো ওইখানে একটু জোড়ায় তালে হয়। স্থানীয়দের দাবি, সড়ক বিভাগের কর্মকর্তা ও ঠিকাদারদের যোগ সাজস্যে সংস্কারের নামে এ কাজে করা হয়েছে লুটপাট। নামমাত্র কাজ করে ব্যয় দেখানো হয়েছে শুধুমাত্র কাগজে কলমে। পকেট ভরেছে কর্মকর্তা ও ঠিকাদারদের, জানিয়ে ক্ষুব্ধ তারা। সড়ক বিভাগ যে রাস্তা করেছে সব ভাঙে চুরে উঠে চলে গেছে, তারা টাকা পয়সা মারিয়ে খেয়ে ফেলেছে। ধরেন আপনার কাছে আমি টাকা দিলাম, আপনি দিলেন এই ভাইয়ের কাছে, হে দিল আমার কাছে, মানে এই 3 জনের পেট না ভরা পর্যন্ত এই রাস্তার কাম হইব না। এদিকে এ কাজের দায়িত্বে থাকা সড়ক বিভাগের কর্মকর্তা লিটন আহমেদ সংস্কার কাজে ত্রুটির কথা স্বীকার করলেও অনিয়মের বিষয়টি মানতে নারাজ তিনি। দায় চাপাচ্ছেন ঠিকাদার ও নির্বাহী প্রকৌশলীর ঘাড়ে। যেহেতু বর্ষায় উঠে গেছে, ত্রুটি বিচ্যুতি দেখা যাচ্ছে বিভিন্ন অংশে, সেগুলো সে আবার ঠিকঠাক করে দিবে। এখানে দুর্নীতির কোনো স্কোপ নাই আর সুযোগও নাই। তবে এ বিষয়ে কথা বলার জন্য ঠিকাদারি প্রতিষ্ঠানের কাউকে খুঁজে পাওয়া যায়নি। আর নির্বাহী প্রকৌশলী মঞ্জুরুল করিম দেখাচ্ছেন বৃষ্টির অজুহাত। ছাপাই গাইছেন দায়িত্বে থাকা কর্মকর্তা ও ঠিকাদারি প্রতিষ্ঠানের পক্ষে। বৃষ্টিতে তো নষ্ট হতেই পারে, এটাও খুবই, এটা তার গাফিলতি বলা যাবে না, কিন্তু আবহাওয়াজনিত কারণে নষ্ট হয়েছে, এটা কিন্তু আর কোনো সরকারি খরচ দেবে না। প্রতি বছর সংস্কারের নামে সরকারের বিপুল পরিমাণ অর্থ ব্যয় হলেও সুফল পায় না জনসাধারণ। তাই এসব অনিয়ম ও লুটপাটের সাথে জড়িত সড়ক বিভাগের কর্মকর্তাদের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে ব্যবস্থার দাবি সাধারণ মানুষের। নাহিদ হাসান তিতাস, দেশ টিভি, কুষ্টিয়া।